ফ্রেন্ডস, যদি এরকম ঘূর্ণিঝড় হয় তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা যথেষ্ট বেশি থাকছে। এর পাশাপাশি কিন্তু উইন্ড স্পিড থাকতে পারে 100 কিলোমিটার/ঘন্টার কাছাকাছি। অন্যদিকে কিন্তু গাস্টিং থাকতে পারে 190 থেকে 200 কিলোমিটার/ঘন্টার কাছাকাছি। এমনটাই কিন্তু বর্তমান আপডেটেতে দেখানো হচ্ছে। তো এ ব্যাপারে কিন্তু পুরোপুরিভাবে বিস্তারিত জানাবো, তো তাই জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে আরও একটি ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। দেখুন বন্ধুরা, গতকাল কিন্তু আমি আপনাদেরকে যেমনটা আপডেটেতে দেখিয়েছিলাম, ঘূর্ণিঝড় যেমনটা আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু বাংলাদেশের কলাপাড়া এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেতে দেখিয়েছিলাম। অন্যদিকে তারপরে কিন্তু পশ্চিমবঙ্গেতেও জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখিয়েছিলাম। এমনটাই কিন্তু আজকেও গতিপথটা প্রায় একই রকম রাখা হয়েছে। অন্যদিকে কিন্তু আজকে সকালের আপডেটেতে গতিপথ কিন্তু পুরোপুরিভাবে পাল্টে দিয়ে মায়ানমারের দিকে করে দেওয়া হলেও এখন দুপুরের লেটেস্ট আপডেটেতে কিন্তু আবার নতুন করে কিন্তু আপডেট পাল্টেছে, এবং সেই অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি সেটা আপনাদেরকে চলুন বিস্তারিতভাবে জানানো যাক। আমরা কিন্তু যেমনটা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের তৈরিটা কিন্তু কিছুটা ডিলে হতে পারে, এমনটাই কিন্তু এখানে ECMWF মোড দেখাচ্ছে। রবিবার 31 তারিখের মধ্যে যেখানে আগের দিন সার্কুলেশন পুরোপুরিভাবে ডেভেলপ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছিল, নিম্নচাপ তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছিল, সেটা কিন্তু একটু ডিলে করা হয়েছে এবং দেখাচ্ছে সোমবার 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হতে পারে, যেটা কিন্তু বুধবার 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে ক্রমশ কিন্তু উত্তর পশ্চিম কিংবা শুধু উত্তর পশ্চিম দিকেতে কিন্তু এর অভিমুখ থাকতে পারে এবং সেদিকেই কিন্তু এগোতে পারে 4 থেকে 5 তারিখ পর্যন্ত। অন্যদিকে 4 তারিখের মধ্যেই কিন্তু এটি একটি ঘূর্ণিঝড় হয়ে যেতে পারে বলে এমনটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে, এবং সেই সময় কিন্তু এর গাস্টিং যেমনটা থাকতে পারে 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। এবারে দেখুন, তার পরবর্তীতে কিন্তু ঘূর্ণিঝড়টা 5 তারিখ থেকে 6 তারিখ নাগাদ কিছুটা কিন্তু দেখাচ্ছে উত্তরমুখীভাবে এগোতে পারে, এবং তার পরবর্তী সময়তে কিন্তু বাংলাদেশের কলাপাড়া এবং পাথরঘাটা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতে কিন্তু মির্জাগঞ্জ, মাতবাড়িয়া, লালমোহন ওই সমস্ত অঞ্চল দিয়ে ক্রস করতে পারে, এমনটাই কিন্তু দেখানো হচ্ছে। সেই সময় গতিবেগ থাকতে পারে 187 থেকে 200 কিলোমিটার/ঘন্টার কাছাকাছি কিন্তু গাস্টিং থাকতে পারে। অর্থাৎ একটা প্রচণ্ড জোরালো ঘূর্ণিঝড়ে কিন্তু সম্ভাবনা ECMWF মোড দেখাচ্ছে। আপনারা হয়তো অনেকেই মনে করতে পারবেন, আজ থেকে 10-15 দিন আগে কিন্তু আরব সাগরেও এমনই একটা সুপার সাইক্লোনের সম্ভাবনা দেখানো হয়েছিল, তবে ঘূর্ণিঝড়টা কিন্তু তৈরি হয়নি। কিন্তু সেক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা ছিল, বলা হয়েছিল যে নিম্নচাপটা বঙ্গোপসাগর থেকে আরব সাগরেতে পৌঁছে তারপর সেটা সুপার সাইক্লোন হতে পারে। কিন্তু আপনারা তো সবাই দেখেইছিলেন যে 12 থেকে 13 তারিখ নাগাদ যে নিম্নচাপটা তৈরি হয়েছিল এই মাসের, সেই নিম্নচাপটা কিন্তু বঙ্গোপসাগরেতেই সীমিত ছিল, আরব সাগরের দিকে এগোয়নি, সেই জন্য সুপার সাইক্লোনটি হয়নি। কিন্তু এখানে নিম্নচাপটি ডাইরেক্ট বঙ্গোপসাগরেই তৈরি হয়ে বঙ্গোপসাগরেই ঘনীভূত হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, ফলে আমাদেরকে কিন্তু এ বিষয়ে যথেষ্ট ভালোভাবে নজর রাখতে হবে। যদি বৃষ্টিপাতের কথা বলি তো তার প্রভাবে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, নদিয়া বিশেষ করে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে আক্রান্ত হতে পারে বলে এমনটাই কিন্তু দেখাচ্ছে এখানে ECMWF মডেল। তবে 7 দিন আগে থেকে গতিপথের ব্যাপারে এতটা নিশ্চিতভাবে বলা যায় না, 7 দিন কিংবা 10 দিন 15 দিন আগে থেকে, তো সেই জন্য আমাদেরকে এ ব্যাপারে কিন্তু ট্র্যাকিং চালিয়ে যেতে হবে। তবে নিম্নচাপ তৈরি হওয়ার ব্যাপারে সন্দেহ কিন্তু অনেকটা কমেছে, কিন্তু এটার গতিবেগ কতটা হবে এটা কিন্তু এ ব্যাপারে এখনও পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি না, কারণ লাস্ট কিন্তু অনেক বছরেতেই, অর্থাৎ লাস্ট প্রায় 50 বছরেতেই কিন্তু জুন মাসেতে এরকম কোনো বড় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বা গতিপথও কিন্তু আমরা দেখিনি। নিম্নচাপ হয়তো এর আগেও হয়েছে, তবে সেটা বড় ঘূর্ণিঝড়েতে কিন্তু জুন মাসে তৈরি হয়নি। তবে সেটা যে ভবিষ্যতে কখনো হবে না তা না, ফলে আমাদেরকে কিন্তু এ ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে, এবং ঘূর্ণিঝড়টি হলে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা যথেষ্ট থাকছে। তো সেই জন্য বন্ধুরা, আজকের জন্য কিন্তু এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।